ওইদিকে কিন্তু এসি বিভ্রাট শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই ভাবছো আমি এখনো কেন ভিডিও করিনি। আরে আমি কাঁঠাল আর লস্যি খেয়ে গড়াগড়ি দিচ্ছিলাম, সোনালি বলল, আর তাই জন্য আমার ভিডিও দিতে দেরি হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকের ডেটে এসি কিন্তু আর বিলাসিতার জিনিস নয়। যেমন আমাদের লাইফে ফ্রিজটা এখন এসেনশিয়াল হয়ে গেছে, তেমনি আমাদের এত বেশি গরম পড়ছে, তো সেই জায়গায় এসিটাও কিন্তু খুব জরুরি পারপাস এখন লাগছে। সবাই যে এসি কিনছে এখন, সেটা আর এখন বিলাসিতা নয়, বা এসি আছেই মানে বিরাট একটা তাদের অবস্থা, এরকম আর আজকালকার দিনে নয়। আজকালকার দিনে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা, তারা এসি কিছু হোক না হোক একটা কিনছে। এবার এসি কিনলে এসি কেনাটার থেকে এসি মেনটেন করা সব থেকে কিন্তু কঠিন, কারণ এসিকে প্রপারলি দুবার আর কি সার্ভিসিং করাতে হয় বছরে, তারপরে নানা রকম জিনিসপত্র আছে, এবং ইলেকট্রিক বিল এগুলোও ব্যাপার। এবং আজকালকার দিনে যে এসিগুলো বেরোচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ অ্যান্ড থ্রো, 5-6 বছর ইউজ করার পর তোমাকে আবার কিনতে হচ্ছে, আর তখন কিন্তু তোমার পরিস্থিতি পারমিট না করলেও তোমাকে কিনতে হবে, কারণ তুমি তখন অভ্যেসের দাস। আর এসিতে যারা থেকে অভ্যস্ত, তারা বাইরের গরম আবহাওয়ায় কিন্তু নিজেকে স্যুট করাতে পারে না, তাদের একটা সাফোকেশন তৈরি হয়। এটা কিন্তু আমি নিজে দেখেছি। আগে আমি ভাবতাম, অনেকে যখন বলতো তোমরা বাবা এসি কিনে ঢং দেখাচ্ছে, তা নয়। অ্যাকচুয়ালি এসি এমন একটা জিনিস যেখানে তুমি যদি অভ্যাস করে ফেলো, তাহলে যে কোনো পরিস্থিতিতে তুমি যে কোনো অ্যাটমসফিয়ারে তুমি খাপ খাওয়াতে পারবে না এসি ছাড়া, ঠিক আছে? এটা গেল এসির ব্যাপার। এখন কথা হচ্ছে এসি নিয়ে কেন এত কথা বলছি, কারণ তোমরা অলরেডি দেখেছো যে এসি এসে গেছে আমাদের সুতোপার বাড়িতে, মানে যেই বাড়িটাতে ও রেন্ট নিয়েছে আমাদেরকে জানাচ্ছে। এইবার কথা হচ্ছে কেন কেনা হলো। ওর বক্তব্য অনুযায়ী যে ও আর যাই হোক ওর পোষ্যকে কষ্ট দিতে পারবে না, এবং 4 তলায় এই গরমের মধ্যে ওর পোষ্য প্রচণ্ড কষ্ট পাবে, তাই ও এসি কিনছে। এইবার এখান থেকেই আমার বক্তব্য শুরু হচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে যে সুতপা যে নেচারের মানুষ, সে কিন্তু আমাদের মতো জেলি মাইন্ডেড নয়, যে আজ মনে করলো আর কালকের একটা জিনিস কিনে নিয়ে এলো ইনস্ট্যান্ট, সেরকম নয়। অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস কেনে, কারণ ও খুব বৈষয়িক, ঠিক আছে? এবং সমস্ত কিছুতেই ও ভাবনা চিন্তা করেই পা ফেলে, সেরকমই ওর কথা থেকে উঠে এসেছে। এবং হঠকারী ডিসিশন কখনোই ও নেয় না, নৈবচ যেটা বলে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ও আরও একটা কথা বারবার বলে, যে ইনস্টলমেন্টে মানে ও জিনিসপত্র কিনতে পছন্দ করে না, ক্যাশ টাকা হলে তবেই ও জিনিসপত্র কেনে। তো এক্ষেত্রেও কি বললো, ও ইএমআই সিস্টেমে এই এসিটাকে পারচেস করেছে প্রথম। এবং কেন করেছে, তার কারণ ও দেখেছে 4th ফ্লোরে প্রচণ্ড গরম, সেখানে ওর পোষ্যটা থাকতে পারবে না গরমে, তার কষ্ট হবে, আর তার জন্য কিনেছে, এবং ইনস্ট্যান্ট সেটা, ঠিক আছে? এই জায়গাটা থেকেই আমাদের ঘোরতর আপত্তি। প্রথম কথা হচ্ছে, ও যখন 4 তলায় ঘর নিল, ও কিন্তু জানতো যে 4 তলায় কিন্তু গরমটা অনেক বেশি, কারণ একদম টপ ফ্লোর, ওর উপরে আর কোনো ঘর টোর নেই। আর যারা 1 তলায় থাকে তারা জানে যে দোতলাতেও কীরকম গরম হয়, সেখানে 4 তলায় কীরকম গরম হবে, এইটুকুনি বোধ বুদ্ধি ওর নিশ্চয়ই আছে। এবং প্রথম কথা, ও যেদিনকে দেখিয়েছিল ঘরটা, তখনই সবাই বলেছিল প্রচুর গরম হবে, প্রচুর গরম হবে, কিন্তু অলরেডি ওর ঘরটা বুক করা হয়ে গেছে, এবং ঘরটা নেবেও ফাইনালাইজ করে ফেলেছে। তোমাদের সামনে যেটা দেখানো হয়েছিল যে আমি এটা ওটা সেটা খুঁজছি, এবং তার মধ্যে এটা পছন্দ হয়েছে, আর তার মধ্যেও ভিডিও করে তোমাদের জানিয়েছে, এবং তোমাদের মতামত নিয়ে যেন ও নিচ্ছে এরকম একটা ভাব, কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে ওর অনেক আগেই ঘরটার দেখা এবং নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তোমাদের সামনে যখন প্রেজেন্ট করেছে, তখন তোমাদের বলা হয়েছে এই সবে ঘর দেখতে বেরিয়েছে, কিন্তু সেটা নয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, ও কিন্তু জানতো যে 4 তলায় গরম হবে, এবং ও কিন্তু এসির পয়েন্টটা তোমাদেরকে লক্ষ্য করিয়েছে। যেদিনকে ও প্রথম ওই যেদিনকে আর কি গৃহপ্রবেশের মতো পুজো করলো, সেদিনকেই বলেছে এইখানে খাটটা লাগলাম, আর এখানে দেখো এসির পয়েন্টটা আছে, এই জন্য এই ঘরটায় লাগালাম, এটা বলেছে। তখনই কিন্তু সবাই মোটামুটি আন্দাজ করেছে ও এসে লাগাবে, কিন্তু তোমরা তখন আন্দাজ করেছো, ও তো তার আগেই ঠিক করে নিয়েছে যে এই ঘরে আমাকে এসির পয়েন্ট মানে এসি আমি লাগাবো, আর তার নিচে খাটটা থাকবে, তাহলে আমার মানে বিছানার উপরেই এসিটা লাগাবে, তাহলে সুবিধা হবে।
তো এই যে জিনিসগুলো এগুলো প্রি প্ল্যান এবং ওয়েন প্ল্যান্ড, কিন্তু তোমাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে ইনস্ট্যান্ট হয়েছে, কিন্তু কোনোটাই ইনস্ট্যান্ট নয়। কারণ ওর চরিত্রের দিক থেকে, চরিত্র মানে ওর যে স্বভাব বৈশিষ্ট্য সেটার দিক দিয়ে কখনোই যায় না যে কোনো জিনিস ও ইনস্ট্যান্ট করবে। অতএব ওর যে ফ্ল্যাট রেন্টেড কি কেনা সেটা পরের কথা, সেটাও ওর ফার্স্ট আগে থাকতেই বুক করা হয়ে গেছিলো এবং আগে থাকতেই ও এটাই নেমে ঠিক করেছিল, তোমাদের সামনে পরে দেখানো হয়েছে। এবং এসিটাও তখনই করার কথা ছিল, ঠিক আছে, এবং সেটা তোমাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেন ইনস্ট্যান্ট। এইবার ও বলছে আমাকে মানে আর কি ইনস্টলমেন্টে কিনতে হলো। এবার তোমরা তো আর নিশ্চয়ই জানতে যাবে না যে ও ইনস্টলমেন্টে কিনেছে কি ক্যাশে কিনেছে, যেভাবেই কিনুক ও কিনেছে এবং এটা ওর মাথায় আগে থাকতেই ছিল। আর 4th ফ্লোরে গরম সেটা জানার পরেও যখন 4th ফ্লোর নিয়েছে তখন মানে এটাই যে ও কিছু না কিছু বুঝে তো সেটা করেছে। এইবার অনেকে বলছে এই ফ্ল্যাটটাও কিনেছে, সেটার প্রমাণ এখনো পর্যন্ত আসেনি, তাই আমি সেটাকে অ্যাসিওর করতে পারছি না। তবে আমারও এটাই মনে হচ্ছে, না হলে যেই মানুষটা জানে যে 4th ফ্লোরে কতটা কষ্ট ওঠা নামা করা লিফট ছাড়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 4th ফ্লোরে গরমে কতটা কষ্ট সেটাও কিন্তু সে জানে, তারপরেও সে সেই বাড়িটা কেন ভাড়া নেবে? ভাড়া নেওয়ার জন্য তো আরেকটু দেখতে পারতো, আর কদিন দেখতে পারতো, আরেকটু দেখতে পারতো, আরও বেশি দেখতে পারতো না। কারণ এটা ফ্ল্যাটটা মনে হচ্ছে কেনা, আর তার জন্যই এত কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। কম রেঞ্জে যদি পেতে হয় তাহলে তোমাকে ওই 4th ফ্লোর 5th ফ্লোরেই বাড়ি নিতে হবে কম রেঞ্জে, কারণ একতলা দোতলা সবসময় বেশি টাকা লাগে কিনতে গেলে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা রিসেল ফ্ল্যাট যতদূর মনে হচ্ছে আমার, কারণ ওখানে আঁকি বুকি এটা সেটা করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে কেউ না কেউ ওখানে থাকতো এবং সেটা রিসেল হয়েছে, আর তার জন্যই মনে হচ্ছে ও ফ্ল্যাটটা কিনেছে। তাহলে সেক্ষেত্রে যদি কম প্রাইসে কিছু কিনতে হয় এত কিছু দেখার ব্যাপার নেই। আর ফ্ল্যাট যখন কেনা হবে তখন সেখানে 1 জন থাকবে কি 5 জন থাকবে ডাজন্ট ম্যাটার, কিন্তু ফ্ল্যাট যখন ভাড়া নেবে তখন কিন্তু অনেক কিছু ম্যাটার করে। কে থাকবে, কার সাথে থাকবে, একটা মেয়েকে ভাড়া দেওয়া যাবে কি না, তার কি চাকরি, সে কি ইনকাম করে, এগুলো অনেক কিছু দেখার ব্যাপার থাকে। কিন্তু যখন তুমি কিনে নিচ্ছ তখন তুমি কি করো, মানে মুটে বও কি তুমি কি যেন বলে ইউটিউব করো কি তুমি সরকারি চাকরি করো, সেটা ম্যাটার না। তুমি তো কিনে নিচ্ছ তোমার নিজের ওনারশিপ, এবং সেখানে তুমি মা বাবার সঙ্গে থাকবে কি অন্য কারোর সঙ্গে থাকবে সেটাও ম্যাটার নয়, যতক্ষণ না ওইখানে যারা রয়েছে মানে কোনো যদি সোসাইটি হয় তাহলে সেই সোসাইটির লোকজন যদি কোনো অবজেকশন করে কোনো বাজে কিছু দেখলে তখনই প্রবলেম, আদারওয়াইজ প্রবলেম নয়, বুঝতে পেরেছো। এবং তোমরা টিনুর ক্ষেত্রেও দেখেছিলে, টিনু বলেছিল একা থাকছি, একা আছি, একা আমার দাদা দেখে দিয়েছে, এরকম নয়। একা ফ্ল্যাট নেওয়া যায় না, কারণ না কারোর সঙ্গে নিয়ে গিয়ে ফ্ল্যাটটা নিয়েছে। এইসব আমরা কিন্তু শহর অঞ্চলে থাকি না, শহর অঞ্চলেও খুব টাফ, সে জায়গায় একটা গ্রাম্য বা মফস্বল পরিবেশে একা একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া চট করে দেবে না, তাহলে তোমার মা বাবাকে দেখিয়ে বা কিছু না কিছু করে কিনতে হবে। সেই জায়গা থেকে অনেকেরই সন্দেহ হচ্ছে যে এইটা কেনা ফ্ল্যাট, এবং আমারও সেটা ধারণা হচ্ছে এই জন্যে, কারণ না হলে যদি ভাড়া বাড়ির নিত তাহলে ও এমন একটা জায়গায় নিত যেখানে হচ্ছে তোমার গরম কম হতো, সিঁড়ি থেকে ওঠানামা কম করতে হতো, 4 তলার উপরে না হয়ে 2 তলা বা 1 তলা হতো, এবং সেক্ষেত্রে যাতে ওর বাচ্চার প্রবলেম না হয়, তো সেইগুলো দেখতো। সেগুলো যখন দেখেনি তার মানে ও ফ্ল্যাটটা কিনেছে এবং সেটা কম দামে, এবং সবথেকে বড় কথা তখনই ও জানে যে এই ফ্ল্যাটে থাকতে গেলে আমাকে এসি মাস্ট, এবং সেই সময়ই ওর প্ল্যানটা ছিল যে আমি এসি কিনে ফেলবো। তো তোমাদের সামনে যদি হরর করে সব জিনিস দেখা তাহলে তো হবে না, এবং ওর কাছে প্রতিটা জিনিস প্রতিটা স্টেপ কন্টেন্ট, তাই জন্যে ওর বাড়ি ভাড়া থেকে, ওর ফ্রাইড রাইস খাওয়া থেকে, ওর এসি কেনা থেকে, ওর পুজো দেওয়া থেকে, ওর বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যে সবটাই যখন কন্টেন্ট, সবটাই যখন ও বেচবে এরম ঠিক করে রেখেছে, তাহলে সব জিনিসটাই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবে। তাই তোমাদেরকে দেখাচ্ছে যে একদিন ফ্ল্যাট দেখতে গেলাম, একদিন পছন্দ হলো, একদিন নিলাম, একদিন গৃহপ্রবেশ হলো, একদিন তোমার হচ্ছে এসি লাগালাম, একদিন এসি কিনলাম, এগুলো তো কন্টেন্ট, ওর জন্য এটা করছে, বুঝতে পেরেছো। তো যাই হোক, আরও একটা কথার জন্য সবার একটু মানে মনে হচ্ছে, সেটা হচ্ছে ওকে অনেকেই, ও যখন ওর কি যেন বলে আইফোনটা কিনলো তখন অনেকেই ওকে সাজেস্ট করেছিল আইফোনটার আগে তুমি একটা এসি কিনতে পারতে গরমের জন্যে।
বাট ও যে ওই বাড়িতে এসি লাগাতে পারছে না সেটাও তোমরা বুঝতে পারছো। তার কারণ হচ্ছে এসি লাগানোর জন্য যে মিটারের ব্যবস্থা করতে হয়, সেটা পুরনো ওয়্যারিং, পুরনো মিটার হলে কিন্তু খুব মুশকিল। 1 2 নম্বর কথা হচ্ছে যে যতগুলো জানলা দরজা ভেন্টিলেশন আছে সেগুলোকে সব বন্ধ করতে হবে। মানে এমনভাবে এত 40টা জানলা, 40টা দরজা, ভেন্টিলেশন এসব থাকলে এসি লাগানো খুব টাফ, ঠিক আছে? তার জন্য কিন্তু ও হচ্ছে তোমার সেগুলো করা যেহেতু কঠিন, মানে এসি কিনেই ইনস্টল করা যাবে না, অনেক কিছু করতে হবে, ওয়্যারিং থেকে, মিটার থেকে, জানলা দরজা বন্ধ করা থেকে। তো সেই জন্য ওখানে এসি লাগানো কিন্তু যথেষ্ট টাফ, আর সেটা ও জানতো, আর সেই জন্যই ওখানে কোনো এসি কেনেও নি, ইনস্টলও করেনি, এখানে কিনেছে। বুঝতে পেরেছো তোমরা? দেখো, প্রপার ওয়েতে বুঝতে হবে, হাউমাউ চাউ করার ব্যাপার নেই। ও এসি কিনেছে কেন, ও এসি কিনেছে কেন, ও এসি কিনেছে কেন, ও এসি কিনেছে, ওটা আগে থাকতেই প্ল্যান করা ছিল। ও এসি কিনেছে, ওর দরকার বলে এসি কিনেছে। আর ওকে কেন লোকে বলছে, সবার ঘরেতেই তো আজকাল যারা আমরা কন্ট্রোভার্সি করি মোটামুটি সবার বাড়িতেই এসি আছে, তাহলে এসি নিয়ে এত মাথা ব্যথা করে হচ্ছে কেন? তার কারণ ও নিজেই, সেটার কারণও ও নিজে। কিভাবে? দেখো, ও প্রথমেই বলেছে যে ও ওই ইনস্টলমেন্টে জিনিস কেনা পছন্দ করে না, 1 নম্বর। 2 নম্বর বলেছে ওর হাজব্যান্ড এসিটা কিনবে, 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে কিছুদিন আগে ও বলেছে, প্রায় 2 বছর আগে, যে আমার হাত খালি, তাই তোমরা আমাকে হেল্প করো কেস সংক্রান্ত ব্যাপারে, এবং সেই সময় ও ভেঙে পড়েছিল। তাহলে এবার লোকের প্রশ্ন জাগছে, এই 2 বছরে ও কত টাকা ইনকাম করেছে যার জন্য একের পর এক জিনিস ও কিনছে? প্রথম কথা দেখো, 2 বছরে অনেকেই অনেক টাকা ইনকাম করে, কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি করি সেখানে ও আমাদের থেকে অনেক বেশি ইনকাম করলেও আমরা জানি কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। তো একের পর এক জিনিস যখন ও কিনছে তখন এই প্রশ্নটা চলে আসছে। এবং সবথেকে বড় কথা, তখন প্রশ্ন আসতো না ও যদি না বলতো যে আমার বর যে টাকা ইনকাম করে তাতে জল গরমও হয় না। এবং তোমরা সবাই জানো যে ওর বর মলে চাকরি করে, সেটাও জানা গেছে। ও বলেছিল কোনো এক সময় 10,000 টাকা ইনকাম করে, এখন যদি তার ডবলও হয়, মানে 20,000 25,000ও হয়, তাহলে তার নিজস্ব একটা খরচ বাদ দিয়ে, যাতায়াতের খরচ বাদ দিয়ে যে টাকা থাকে সেই টাকা সংসার খরচেই লেগে যায়। আজকালকার ডেটে যেভাবে লাইফস্টাইল চলছে আমাদের, আর যেভাবে সব জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে উনি যা ইনকাম করে সেই টাকা সংসার চালাতেই চলে যায়। হতে পারে সেটা দুজনের সংসার, কিন্তু সেই দুজনের সংসারে খাওয়া দাওয়া, ইলেকট্রিক বিল, এটা সেটা করতে গিয়ে কিন্তু বেশ লামসাম টাকা খরচা হয়ে যায়। এবং তোমরা দেখেছো ওর লিভিং লাইফস্টাইলও কিন্তু চেঞ্জ হয়েছে। মানে কোনো এক সময় ও তেলাপিয়া মাছ, চারাপোনা মাছ এছাড়া সেরকম একটা রান্না বান্না করতো না। তো এখন দেখতে পাচ্ছ ওর মানে মাছ মাংস বা ভালো মাছ, দামি জিনিস খাওয়া দাওয়া, এগুলো লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। আর সেটাই তো স্বাভাবিক। আমরা এখানে যে কাজ করতে এসেছি কিসের জন্য? যে আমাদের লাইফস্টাইল যা আছে তার থেকে আর একটু বেটার হোক, তার জন্যই তো লোকে পরিশ্রম করে। তো ডেফিনেটলি ও নিজেকে অনেক বেশি সাপ্রেস ছিল, কারণ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে ওর বাবার বাড়ির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেই লেভেলে স্ট্রং না, যথেষ্ট উইক ওর কথা অনুযায়ী। কারণ ওর বাবা যে চাকরি করে তাতে 3-3টে মেয়ে, তারপরে বিয়ে দিয়ে তারপরে যাই হোকভাবে চলা, সেখানে যথেষ্ট কষ্ট করেই জীবনযাপন করেছে। এইবার যখন ও বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এলো, ওদের বাড়ি থেকে যেটা দেখা হলো সেটা হলো মেনলি যে ওর বর ভালো পড়াশোনায়, এবং ওর শ্বশুর মশাই ভালো চাকরি করেন, পেনশন হোল্ডার, এবং প্লাস হচ্ছে একটা বড় দোতলা বাড়ি আছে, অনেক জায়গা সম্পত্তি আছে, বাবার এক ছেলে। হ্যাঁ, তো সেই দেখে বিয়ে দেওয়া হয়েছে। তার কাছে চাকরিটা, তাদের কাছে চাকরিটা সেই লেভেলে ম্যাটার ছিল না। এবং যেহেতু তার মেয়ে শিক্ষিত, ভেবেছিল যে হয়তো যেহেতু মাস্টারমশাই আছেন তাহলে অন্যভাবে চাকরি ঠাকরি পেয়ে গেলেও পেয়ে যেতে পারে, মাস্টারমশাইয়ের সোর্সে বা কিছুতে পরীক্ষা টরীক্ষা দিলে পেয়ে যেতে পারে। তো সেগুলো কোনোটাই পূরণ হয়নি। এবং কোনো এক সময় ওর বক্তব্য অনুযায়ী যে করোনার টাইমে ওর শ্বশুরমশাই ওদেরকে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করিয়েছিল, কারণ সেই সময় চাকরির অবস্থা তো জানোই। তো যাই হোক, এরপর যখন ও ইনকাম করা শুরু করলো, এরপরে বলল যে ও হচ্ছে ওর ডাক্তার দেখানোর জন্য মেনলি তোমার ইনকাম করছে, কারণ ওর বাবার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়, শ্বশুরের পয়সা ও নেবে না। তো যাই হোক, ওই ইনকাম করে যখন ও প্লেনে করে গেল, ট্রেনে করে গেল, ওসব সমস্ত কিছু করে এলো, এবং তারপরে এসে ওর এই কেস সংক্রান্ত ব্যাপারটা এলো, তখন কিন্তু সবাইকেও বলল যে ওর হাত খালি, এই সব কাজে খরচা করে ওর হাত খালি, ও নিঃস্ব, এবং এই মুহূর্তে তোমরা যদি ওকে সাপোর্ট না করো তাহলে ও কেস চালাতে পারবে না। হাত খালি মানে তোমরা কি ধরবে? যে টাকা পয়সা তার কাছে 0, কোনো টাকা পয়সাই তার কাছে আর সেভিংস হিসেবে নেই, এটাই জানবে।
এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এমনিও ওর জমানো টাকা পয়সা পুঁজি এরকম কিছু নেই, তাই জন্যই তোমাদের কাছে অর্থ সাহায্য চেয়েছে। মানুষ কখন নিজেকে দেউলিয়া ঘোষণা করে এবং নিঃস্ব ঘোষণা করে লোকের কাছে টাকা চায়, যখন তার কাছে কিছু চায় নেই অবশিষ্ট। তো সেই টাকা চাওয়ার পরে সে যখন কেসের জন্য যা করলো সেটা কি হলো না হলো পরের কথা। তারপর 2 বছরের মধ্যে সে কত টাকা ইনকাম করেছে যে একের পর এক জিনিস চলে আসছে। প্রথম কথা, প্রথম যে ফোনটা OnePlus-এ, সেই ফোনটার কথা কিন্তু ও নিজে বলেনি, সেই ফোনটার কথা আমরা হার্টের থেকে জানতে পেরেছি, মাইন্ড ইট। হ্যাঁ, তখনই কিন্তু 40,000-এর উপরে একটা ফোন কিনেছিল এবং সেটা নিয়ে যখন কন্ট্রোভার্সি হলো ও তখন বললো ওটা কি সব লটারি মটারি হ্যানা ত্যানা, ওটা ভীষণই কম দামে পেয়েছে। যাই হোক, সেটাও কিন্তু ও তোমাদের কাছে আগে স্বীকার করেনি, পরে বলেছে। আচ্ছা, তারপরে একের পর এক দেখছো দীঘার ট্রিপে গেল, তারপরে জিনিসপত্র অঢেল কেনাকানি, তারপরে হচ্ছে তোমার দার্জিলিং ট্রিপসে গেল, তারপরে তোমার আবার একটা 1 বছরের মধ্যে একটা আইফোন কিনলো, তারপরে তো হচ্ছে তোমার সোফা কিনলো, ঘরে জিনিসপত্র করলো, একটার পর একটা জিনিস, তাতে বেশ লামসাম টাকা ইনভেস্ট হচ্ছে। ঠিক আছে, এইবার কথাটা হচ্ছে যে তাতে তোমার কি, আমাকে অনেকে প্রশ্ন করতে পারে, আমার কিছু না, কিন্তু বক্তব্য হচ্ছে ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে অন্য লোককে ক্রিটিসাইজ করে কোনো না কোনো জিনিসে। এবং তোমরা জানো টিনুকে আইফোনের সময় কিন্তু যথেষ্ট ক্রিটিসাইজ করেছিল এবং সেই জায়গা থেকে বলেছিল যে তোমার যা পরিস্থিতি সেই জায়গায় তোমার না আছে নিজস্ব ঘর, না আছে কোনো ইনভেস্টমেন্ট, তুমি দুম করে আইফোন কেন কিনলে, ওর বক্তব্য অনুযায়ী। তাহলে আজকের ডেটে তোমারও তো ঘর দোর নেই, তুমিও রেন্টেড হাউসে যাচ্ছ, মানে তোমার কথা অনুযায়ী, এবং তোমারও সেই লেভেলে মানে ক্ষমতা ছিল, মানে তুমি লোকের থেকে ভিক্ষে করেছো, পরিষ্কার কথা। আজকের ডেটে তুমি যদি ফুটানি মেরে এটা ওটা সেটা কেনো, তাহলে লোক তো প্রশ্ন করবেই। তুমি যেহেতু কাউকে বলতে ছাড়ো না, তাই তোমার বেলা লোকে বলবেই, এটাই হয়েছে সমস্যা। এবং আজকের ডেটে ও বলছে যে ওর বর এসি কিনবে, ওর বর দার্জিলিংয়ে সমস্ত খরচা করেছে, যেটা কিন্তু বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। কারণ ওর বরের এফোর্ট করার ক্ষমতা কতটা সেটা ওই আগে বলেছে, ঠিক আছে। এবং সেই লামসাম টাকা তো ওর বর ইনকাম করে না, তাহলে সংসার চালিয়ে এত টাকা দিয়ে খরচা করে দার্জিলিং যাওয়ার মতো ক্যাপেবিলিটি ওর বরের আছে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যে বলে আমার বরের পয়সা জল গরম হয় না, তাহলে তার বরকে দিয়ে যদি এখন বলে আমার বর এত টাকা খরচা করেছে, হিসাব তো মিলছে না ভাই, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীকালে হচ্ছে ও যে জিনিসপত্রগুলো কিনেছে সে লোকের বেলায় সবসময় খুদ ধরে থাকে, তাহলে সেক্ষেত্রে ওর বেলায় তো লোকে খুচরা ধরবে, তার জন্যই কিন্তু লোক বলছে, ঠিক আছে। এবং একের পর এক জিনিস, যে একবার নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করে ডিজিটালভাবে লোকের থেকে টাকা চায়, ঠিক আছে, তার মানে বুঝতে পারছো তো, সে যে কোনো কারণেই হোক টাকা চেয়েছে, মানে সে নিঃস্ব, সে চালাতে পারছে না তাই। আর তারপরেই 2 বছরের মধ্যে সে কত লামসাম অ্যামাউন্ট ইনকাম করলো যে দেন সে একটার পর একটা জিনিস কিনছে। হ্যাঁ, আমি মানছি ও খুব বৈষয়িক, ও প্রচণ্ড মিতব্যয়ী, পয়সা সেইভাবে খরচা করে না, সব ঠিক আছে, কিন্তু এই যে 2 বছরে ওর লাইফস্টাইল বা লিভিং স্ট্যান্ডার্ড যেভাবে ও হঠাৎ করে মানে বেশ হাই করে দিয়েছে, তাতেই লোকের সন্দেহ চোখে পড়ছে। এবং যেহেতু ও বলছে 96,000 টাকা উঠেছে, অথচ লোকে বলছে 20 লাখ টাকা উঠেছে, তো সন্দেহের তীরটা সেই জন্য ওর গায়েতে লাগছে যে ভাই তুমি বললে 96,000, এরা বলছে 20 লাখ টাকা, এবং একটার পর একটা জিনিস তুমি করছো, তাতে লোকের চোখ ঠাটাচ্ছে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে আছি, যারা ইনকাম করতে এসেছি, মিনিমাম একদম ইনকাম, মিনিমাম আমরা যে পয়সা ইনকাম করি সেটা মিনিমাম বলতে গেলে, যদি বাইরে কোনো আয়া সেন্টার বা ধরো তোমার কি বলবো ওরকম ধরনের কাজকর্ম করো, তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করবে এখানে বকবক করার থেকে। এবার তোমরা বলে তাহলে সেটা করো না কেন? আমি আমার কথাটা বলতে পারি, কারণ হচ্ছে আমি আমার বাড়িতে বসে যেটুকুনি টাইম ওয়েস্টেজ হয় সেই টাইমটা কাজে লাগিয়ে ইনকাম করতে এসেছি, তাই আমার ওই সব করার দরকার হয়ে পড়ে না। মানে আমি সারাদিন সমস্ত কিছু করার পরে এক্সেস টাইমটা এটা ইনকাম করি, তো সেই জন্য আমার মনে হয় যে এটা আমার জন্য স্যুট করছে, তাই করি। এবার বাদবাকি লোকেরা কেন করে, কিসের জন্য করে বলতে পারবো না, তবে এখানে ভদ্রভাবে ডিসেন্ট ওয়েতে ভিডিও করলে সেই লেভেলের ইনকাম হয় না, খুবই চাপ, খুবই কষ্টকর। হ্যাঁ, একটা টাইমের পর যদি খুব ভালো কোনো ব্লগার হয় বা কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সে অনেক লামসাম ইনকাম করে, বাদবাকি আমাদের মতো ক্রিয়েটাররা কিন্তু খুব বেশি ইনকাম করে না। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি পরিশ্রম করা হয় তাহলে প্রতি মাসে একটা টোকেন অ্যামাউন্ট ঢোকে,
ঠিক আছে? তো সেই জায়গায় ও আমাদের যদি 10 ডবলও ইনকাম করে তাহলেও অত টাকা হয় না, ঠিক আছে? 10 ডবল তো ইনকাম করেনি, কারণ ভিউজটা এখন বাড়ছে, সেই সময় তো ছিল না অত, ঠিক আছে? এইবারে সেই জন্যই প্রশ্নগুলো বা প্রশ্ন বানে জর্জরিত হচ্ছে ও, এবং একের পর এক ও করে যাচ্ছে। এবার সেখানে দেখলাম একজন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছে যে একটা মেয়ের কত পাওয়ার সেটা দেখিয়ে দাও, এবং সেই জায়গায় ও লিখেছে আই এম ট্রাইং, চেষ্টা করছি মেয়েদের পাওয়ার দেখাতে। এটা মেয়েদের পাওয়ার বা ছেলেদের পাওয়ার এরম কোনো কথা নয়, এরম কোনো কথা নয়। ও যেভাবে কন্ট্রোভার্সি করেছে প্রথম দিকে, যে নোংরা ল্যাঙ্গুয়েজ বা যে ফাউল কথা বলে এবং যেভাবে গোপন সূত্র মারফত কথা বলে, যেগুলো নিজের কোনো বেস নেই এবং সেগুলোকে স্ট্যান্ড করিয়েছে, তো অকথ্য বাজে ভাষায় ভিডিও করেছে, সেই জায়গা থেকে ও সারভাইভ করেছে। হ্যাঁ, এখন ও খোল নোলচা বদলে ফেলেছে, সেটা আলাদা কথা, কিন্তু একটা সময় তো ওইভাবেই ও সাবস্ক্রাইব গেন করেছে, ওইভাবেই ভিউজ গেন করেছে, তাহলে সেটা কোনোভাবেই ভদ্রভাবে ডিসেন্ট ওয়েতে নয়, প্রথম। দ্বিতীয় কথা, যখন খোলনঞ্চা পাল্টে ফেলেছে তারপরে ও বাজে ভাষা বলা ছেড়ে দিয়েছে, কিন্তু যেভাবে টিনার মুখে থুতু ছুঁড়ে এই ছুঁড়ে ওই ছুঁড়ে ও ভিডিও করেছে, সেইটা আমাদের মতো ক্রিয়েটাররা কিন্তু করে না। তাহলে ওই ডেসপারেট নেস দেখিয়ে কিন্তু ও সেইভাবে ভিউজ তুলেছে। হ্যাঁ, একেবারে নর্মাল ওয়েতে নয়, তার জন্য প্রশ্নটা উঠছে। আচ্ছা, এইবার ঠিক যে যে জিনিসগুলো ও অন্য চ্যানেল মানে যারা ব্লগার ছিল তাদেরকে বলা শুরু করেছিল, বা যেভাবে ও সবাইকে আক্রমণ করেছে সবার সমস্ত জিনিস নিয়ে, ম্যান্ডির জিনিস নিয়ে, টিয়ার জিনিস নিয়ে, এই তোমার হচ্ছে রিয়াঙ্কার জিনিস নিয়ে, তারপরে টিনুর জিনিস নিয়ে, তেমনি ঠিক সেম জিনিসগুলো ও করে যাচ্ছে অ্যাজ আ ব্লগার। তাহলে স্বাভাবিক ব্যাপার লোকে প্রশ্নটা তুলছে। ও একধারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে সমস্ত ব্লগারদের মানে নাড়ি ভুড়ি চুটকে দেবে, আর ও নিজে ব্লগার হয়ে সেম জিনিসটা করবে, তাহলে ওকে কি কেউ ছাড় দেবে? কারণ আমরা তো আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলেই ভিডিওটা করছি, ও হতে পারে ব্লগিং চ্যানেলে কিছু ভিডিও করছে কিছু কন্ট্রোভার্সিতে, তো ব্লগিং চ্যানেলে যেহেতু করছে তাই ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কারণ যেগুলো করে রেখেছে, যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করেছে, সেম জিনিস ও নিজে করছে, তাহলে বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে ও যেভাবে লোকের কল রেকর্ড ফাঁস করেছে, যেভাবে লোকের সঙ্গে যোগাযোগ করে ভিডিও করেছে, এবং যেভাবে ম্যান্ডি বলেছে সেইগুলো নিয়ে ভিডিও করেছে, এবং বলেছে ম্যান্ডি শিখিয়ে দিয়েছে সেটাই, তার মানে ওর নিজস্ব কোনো বেস নেই, ও লোকের কথায় ওঠে বসে, সেটা ম্যান্ডির সময় প্রমাণ হয়েছে। টিনুর সঙ্গেও যোগাযোগ করেছে এবং টিনুর থেকেও বেশ কিছু প্রাইভেট কথাও জেনে রেখেছে, যার জন্য অনেক জিনিসগুলোকে ও স্ট্যাম্প দিয়ে দিয়ে বলতে পারে। এবং শুধু টিনু বা ম্যান্ডুর সঙ্গে যোগাযোগ রেখেছে তা নয়, ও হুলের সঙ্গে, ও তোমার কি যেন বলে আমাদের, ওর নামটা কিছু, ফকলুর সঙ্গে, এদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত রেখেছে, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলোর জন্যই ওকে লোকে বলছে, নালে কেন বলবে? এত পার্সোনাল যোগাযোগ সবার সঙ্গে করে ও আলটিমেটলি কি করেছে? কন্ট্রোভার্সির জন্যই তো করেছে, তাহলে এখন তখন ওকে লোকে বলবেই যে এগুলো 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 কী হচ্ছে। আচ্ছা, এবং সবথেকে বড় কথা, ও নিজে বলেছিল যে ম্যান্ডু কখনো মিথ্যা কথা বলে না, এবং ম্যান্ডু বলেছিল, ম্যান্ডুর কাছেও স্বীকার করেছে যে একটা অল্প বয়সী ছেলের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, এবং সেই জায়গা থেকে সেই তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক হয়নি, কিন্তু সম্পর্ক ছিল এবং অল্প বয়সী, ঠিক আছে, এই কথাটা বলেছিল। এবং সেম জিনিসটা আমাদের হচ্ছে গোয়েন্দাগিন্নির রিম্পা, হ্যাঁ রিম্পাই তো, রিম্পাও বলেছে যে ওকেও কী সব ফটো দেখিয়েছিল, তার বিয়ের ব্যবস্থা করার কথা বলেছিল, কিন্তু তার চোখে মুখে অন্যরকম কথা ছিল, সেও ডাইরেক্টলি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছে। তাহলে এই সব জিনিসগুলো ওর নিজের প্রবলেম আছে, অথচ ও লোকেরগুলো ঘাটতে যায়, তাহলে ওকে তো লোকে বলবে, তাই না? তো এইসবগুলো কিন্তু করে রেখেছে। তাহলে ম্যান্ডু যদি মিথ্যা কথা না বলে, তাহলে ওর কথাটা মিথ্যা বলেনি। এবং এই যে রিম্পা, সেও ওর সঙ্গে মিশেছিল, দেখেছি আমি, এবং সেখানে মানে তোমরা সবাই দেখেছো ভিডিওর মাধ্যমে, এবং সেখানে সেও এই কথাগুলো বলছে, তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। তার জন্য লোকে বলছে, তার জন্য লোকে বলছে। এবং তোমরা জানো হার্টের সঙ্গেও তাই, বারবার ফোন করে, অনেক কিছু ঝামেলা হয়, আবার ওর সঙ্গে ফোন আলাপ করে, এই করে সেই করে, তাহলে সেখান থেকেও লোকের কোশ্চেন আসছে যে তোমার সঙ্গে যখন এত কিছু হয় ভিডিওর মাধ্যমে, তারপরে তুমি তাকে কেন ফোন করো? আচ্ছা, তারপরে আমরা জানি বড় চ্যানেলের যে মেল ক্রিয়েটার, তার সম্বন্ধে একটা নোংরা কথা বলেছিল, এবং সেটা খুবই বাজে কথা। এবং আবার হার্টের ভিডিওতে
থেকে আমরা হোয়াটসঅ্যাপ চ্যাটে পেয়েছিলাম যে ম্যাডামের সম্বন্ধে ও নোংরা অকথ্য গালি দিয়েছে। তো এরকম অনেক কিছু করে রেখেছে, যার জন্য ওকে লোকে শুনতে হচ্ছে, নাহলে কেন শুনতে হবে? হ্যাঁ, অনেকে ভাবছে যে ওর উপর লোকের হিংসা। মানুষ তখনই কাউকে হিংসে করে যখন মানুষের সেটা থাকে না। আমার মনে হয় না যে এইসব কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে যারা কাজ করে তাদের খুব একটা অবস্থা খারাপ, যথেষ্ট ভালো পর্যায়ে তারা আছে এবং তাদের হাজব্যান্ড বা তাদের নিজস্ব অন্য কোনো ইনকামের দ্বারা তারা কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে চলতেই পারে। তাহলে এটা তাদের এক্সেস ইনকাম, তাহলে সেই জায়গায় ওকে হিংসা করবে কেন, কি কারণে? এবার যদি বলো ভিউজ, দেখো ভিউজটা সবার কাছেই ম্যাটার হয়, ঠিক আছে? আজকে তোমার ভিউজ আছে, কালকের অন্য লোকের হবে। ভিউজ তো কারোর কাছে পার্মানেন্ট নয়। আজকে তুমি কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করছো তাই তোমার কাছে ভিউজটা বেশি, যদি পরে না হয় তাহলে সেটা হবে না। সেই লেভেলের কন্ট্রোভার্সি জিনিস করতে যদি ছড়াও তাহলে তো তোমার ভিউজ হবে। সেটা আমাদের খোকার ক্ষেত্রে, টিনুর ক্ষেত্রেও প্রযোজ্য, ম্যান্ডুর ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, এবং আমরা এটা মারিয়ার ক্ষেত্রেও দেখছি যে কন্ট্রোভার্সিয়াল কিছু হলেই মানুষ সেটা নিয়ে বেশি কথা বলে এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি জোনে সেটাতে ভিউজ বেশি হয়। তাহলে এটা নিয়ে তো আর অহং করার কিছু নেই। ও ভাবতেই পারে যে আমার এই ভিউজের জন্য সবাই আমার দিকে তাকাচ্ছে। এবার আমরা তো জানি আমরা তাদেরকে নিয়েই কন্ট্রোভার্সি করি যাদের ভিউজ আপ থাকে এবং যারা এই রকম ভুল পথে বা ভুলভাবে ইনকাম করছে, ঠিক আছে? আমরা সেই নেড়ি বৌদির কথাও জানি। তো তখন কিন্তু তারা যদি মানে ভিউয়ার্সদের কাছে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে না খেলে, ভিউয়ার্সদের ইমোশনে সুড়সুড়ি না দেয়, তাহলে তো তাদেরকে নিয়ে আমাদের কন্টেন্ট করার দরকার নেই। এটা মিথ্যা কন্টেন্ট তৈরি করছে এবং ভিউয়ার্সদের ইমোশনালি সুড়সুড়ি দিচ্ছে এবং ভিউয়ার্সদের কাছে সিম্পাথি কার্ড খেলে ভিউজ নিচ্ছে, তার জন্যই লোকে বলতে এসছে, না হলে কিছু না। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে বরের ব্যাপারটা ওর যেটা ডিসক্লোজ করেছে আমাদের সামনে, সেটা কতটা সত্য সেটা নিয়ে লোকের যথেষ্ট ডাউট আছে। কারণ ও যেটা বলছে সেটা ওর হাজব্যান্ডের সঙ্গে যায় না, ঠিক আছে? এইবার ও যেহেতু তার সামনে অনেক কিছু শো করেছে আমাদের সামনে যে আমার হাজব্যান্ড এই ওই সেই, মানে গুণের সাগর যাকে বলে, সেই জায়গায় হঠাৎ করে তার নামে যদি অন্য কথা বলে লোকের কাছে বিশ্বাসযোগ্যতা হচ্ছে না। যদিও আমি আগেও বলেছি যে একে আমার মিচকাই মনে হয়েছে, কারণ যেই পুরুষ মানুষ বউকে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোল মানে তার এই অসভ্যতা মতে, এবং আগে তো অনেক নোংরামি করেছে যেগুলোতে কন্ট্রোল করেননি, এবং সবথেকে বড় কথা তার এরকমভাবে মানে ভুলভালভাবে ভিডিও করা সেটাকেও কন্ট্রোল করেনি কোনো দিনই, এবং আজকে ডেটে তাকে নিয়ে ভিডিও হচ্ছে সেগুলোতেও কোনো রকম কোনো রেসপন্স করছে না, ঠিক আছে? তাহলে তো স্বাভাবিক তার ব্যাকবোন নিয়ে লোকের প্রশ্ন উঠতেই পারে, এবং সেই জন্যই তাকে অনেকে ভেরু বা অন্য কিছু বলে ডাকছে। তো স্বাভাবিক ব্যাপার, আমরা তাদেরকেই বারবার বলি যারা বউয়ের কথায় ওঠে বসে এবং সবথেকে বড় কথা বউকে কোনো মানে তার নোংরামিতে কোনো প্রোটেস্ট করে না। তো সেটা আমরা দেখছি, যার জন্যই লোকে বলছে, না হলে তো বলার কোনো প্রয়োজন নেই। যাই হোক, তোমরা সবাই বুঝতে পারছো কোথা থেকে কি হচ্ছে। প্রচুর মিথ্যা কথা বলছে এবং প্রচুর ইমোশনাল সিম্পাথি কার্ড খেলছে, এবং ওর মানে যদি তোমরা মেলাও যে ওর ইনকাম, ওর খরচ, হ্যান ত্যান, তাহলেই তোমাদের কাছে ফল্ট ধরা পড়বে যে কত টাকা ও ইনকাম করতে পারে আর কত টাকা খরচা করতে পারে। এবং আজকের ডেটে ও যদি বলে যে না সব আমি ইনকাম করেছি, তাহলে বলতে হবে 2 বছর আগে যে ভিখারির অভিনয়টা করেছিল, অবশ্যই ভিখারিরই অভিনয়, ডিজিটাল ভিখারির অভিনয় করেছিল, সেটা পুরোটাই ফেক ছিল। আলটিমেটলি ওর কাছে অনেক টাকা পয়সাই ছিল, কিন্তু ও চেয়েছিল যে কেসের টাকা, কেস সংক্রান্ত যে কোনো ব্যাপারগুলো যেহেতু ভিউয়ার্সদেরও এন্টারটেন করেছে, তাহলে ভিউয়ার্সরাই সেই টাকা যোগান দেবে। ও পয়সা ইনকাম করেছে, অসভ্যতাম করে নোংরামি করে পয়সা ইনকাম করেছে, ওগুলো নোংরামি অসভ্যতামই বলে, এবং সেই পয়সার জন্য কেসে হয়েছে এবং ভুলভাল কিছু বলেছে বলে, এবং সেই কেসের জন্য যেহেতু তারা এন্টারটেন হয়েছে তাদের কাছেই ও টাকা চেয়েছে, তাহলে তখনই ওর কাছে অলরেডি অনেক টাকা গচ্ছিত ছিল, যেটা ও মিথ্যা বলেছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই ওর কমেন্ট বক্স দেখে, কারণ এই কমেন্ট বক্স তুলে ভিডিও করাটা ওর থেকেই লোকে শিখেছে। ওর বক্তব্য যে আমি ফার্স্ট শুরু করেছি, তাহলে সবার কমেন্ট বক্স নিয়ে খিল্লি করা যখন ওর স্বভাব, তাহলে আমাদেরও তো ওর কমেন্ট বক্স নিয়ে ভিডিও করার রাইটসটা আছে, কি তাই না? তো সেই জন্য 2 দিনের কমেন্ট বক্স দেখে আমি অবশ্যই ভিডিও করব। এই ভিডিওটা ততক্ষণের জন্য রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।